আমি এই এই অনুষ্ঠানে এই যে কুণাল ঘোষের কান্না নিয়ে আমি খুব একটা চিন্তিত বা ভাবিত নই এই বিষয়ে। আমি বরঞ্চ এই অনুষ্ঠানের নাম রাখতে পারি আত্মগ্লানি নাকি আত্মরক্ষা। এই যে আত্মগ্লানির অনুভূতি, এটা কি কুণাল ঘোষের হচ্ছে? আমি সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম অনেকে বলছেন যে এটা শুধুমাত্র নিছক নাটক, অর্থাৎ একাধিক নানানভাবে দলকে জিতিয়ে দেওয়ার তো চেষ্টা একটা হয় লোকসভা নির্বাচন যখন সামনে রয়েছে, এটা নাকি তার একটা অংশ, মানে এটা একটা রাজনৈতিক স্ট্র্যাটেজি। কিন্তু কুণাল ঘোষ যে কথাগুলো বলছেন তাতে সরাসরি দলের নেতৃত্বের বিরুদ্ধেও অভিযোগ, অন্ততপক্ষে আমাদের তো এক্সক্লুসিভ সাক্ষাৎকারও রয়েছে। তবে একেবারে প্রথমে আজকে এই মুহূর্তে কুণালের অবস্থানকে জাজ করতে গেলে শুধুমাত্র আমাদের দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকার আমি দেখিনি, আমি অন্য কিছু চ্যানেলকে দেওয়াও বক্তব্য আমি রেখেছি। কারণ একজন মানুষের সম্পর্কে যখন আপনি ধারণা তৈরি করবেন, তো তার অবসরের পর থেকে, মানে অবসর মানে তার ওই জেনারেল সেক্রেটারি পদ থেকে দলের যে বহিষ্কার, এই যে জায়গা থেকে শুরু করে আজ পর্যন্ত বিভিন্ন সময়ে, মানে এই গত 1.5 দিনের বিভিন্ন সময়ে বিভিন্ন মিডিয়াতে দেওয়া বক্তব্য, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় রাখা বক্তব্য, বিভিন্ন মানুষের পোস্ট, তার বক্তব্য নিয়ে এগুলোকেও আমি আমার নজরে রেখেছি। একবার দ্রুত আপনাদেরকে দেখাবো যে ঠিক এই মুহূর্তে কুণাল ঘোষের কি অবস্থান। আমাদের গ্রাফিক্যাল প্রেজেন্টেশন আপনাদের জন্য এই মুহূর্তে, অর্থাৎ এই যে ডেরেক ওব্রায়ানের চিঠি আসলো, জেনারেল সেক্রেটারির পদ থেকে সরিয়ে নেওয়া হলো, বলা হলো সেখানে চিঠিটা আমাদের কাছে আছে, আমি কাল দেখিয়েছি যে যেখানে কুণালের বক্তব্য আর দলের বক্তব্য নয়, এখন এআইটিসির বক্তব্যই হচ্ছে মূল, কুণাল যা বলবেন সেটা দলের অবস্থান নয়। একবার দেখাই আপনাদেরকে কি অবস্থান এখন কুণাল ঘোষের। দেখুন 1 নম্বর পয়েন্ট, দেখুন 1, মমতা ব্যানার্জি এবং অভিষেকের সম্মতি ছাড়া দলে কোনো সিদ্ধান্ত নেওয়া হয় না, এটা কিন্তু আমরা যা বক্তব্য পেয়েছি তাতে আমাদের কাছে স্পষ্ট হয়েছে। কুণালের অবস্থান মমতা ব্যানার্জি ছাড়া, অভিষেক ছাড়া দলের সিদ্ধান্ত হয় না। দ্বিতীয়ত, নিয়োগ দুর্নীতিতে দলের আগেই পদক্ষেপ নেওয়া উচিত ছিল, অর্থাৎ এক্ষেত্রে দলের ভুল ত্রুটি রয়েছে বলে কুণাল মনে করছেন। 3, দলের অবস্থানের জন্য বিভিন্ন মুখপাত্রকে গণমাধ্যমের সামনে সমস্যায় পড়তে হচ্ছে এবং তাকে নিজেকেও একাধিকবার সমস্যায় পড়তে হয়েছে বলে কুণাল মনে করছেন। এটা শুধুমাত্র আমাদের দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকার নয়, বিভিন্ন জায়গা থেকে আমরা প্রাপ্য সূত্র ধরে মনে হচ্ছে। 4 নম্বর, বিভিন্ন বিষয়ে দল ভুল পথে আইনি সমর্থন আদায়ের চেষ্টা করছে। কুণাল মনে করছেন তার জেনারেল সেক্রেটারি পদ যাওয়ার পর থেকে তার বক্তব্যে এই অংশ উঠে এসেছে। 5, লোকসভা নির্বাচনে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন কুণাল, অর্থাৎ সরাসরি দলের একজন নেতার বিরুদ্ধে প্রশ্ন তুলেছেন। 6 নম্বর, সংসদীয় নেতা হিসাবে সুদীপকে সঠিক ভূমিকা নিয়েছেন, অর্থাৎ তিনি কি বিভিন্ন লোকসভা কেন্দ্রে গেছেন, প্রচার করেছেন, নাকি নিজের কেন্দ্রে পড়ে আছেন, প্রশ্ন কুণালের। 7, মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগে মিঠুন চক্রবর্তীকে বাংলার গাদ্দার বলেছিলেন, সেই প্রসঙ্গে দেব বলেছেন এই শব্দটাই পছন্দ করি না। তো দেবের এই বক্তব্য যদি দলীয় শৃঙ্খলা ভঙ্গ না হয় তাহলে তার বিরুদ্ধে কেন দল ব্যবস্থা নিচ্ছে, প্রশ্ন তুলেছেন কুণাল ঘোষ নিজে। আমরা 8 নম্বর পয়েন্ট দেখি, দলের নিচু তলার কর্মীদের, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই জায়গাটা অবশ্যই আজকের আলোচনায় থাকবে, দলের নিচু তলার কর্মীদের দলে গুরুত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন কুণাল। 9 নম্বর, মমতা অভিষেক মিলে 35টি আসন জেতাতে পারবেন, দাবি কুণালের। 10 নম্বর, মানি পাওয়ার, মাসল পাওয়ার, পলিটিক্যাল পাওয়ারের দল এখন অনেক শক্তিশালী, তো কাজেই দলের নিচু তলার কর্মীদের সেই অর্থে ভূমিকা নেই। কুণাল ঘোষ, আচ্ছা, কুণাল ঘোষ আমাদের প্রতিনিধিকে দেওয়া সাক্ষাৎকারে এই নিচু তলার কর্মীদের নিয়ে কি বলেছেন একবার শোনাই আপনাদের। কুণাল ঘোষ বা সাধারণ কর্মীরা কে কোথায় এলো গেল, দলের কাজে লাগানোর সময় কাজে লাগাবে, তারপরে কে কি এলে গেল, এসব নিয়ে দল কোনো কিছু এসে যায় না। ফলে দল মমতাদি এবং অভিষেক যেভাবে পরিশ্রম করছে, ঘুরছে, যা উন্নয়ন হয়েছে, 30 থেকে 35টা সিট শুধু মমতাদি অভিষেকই তুলে আনবে। চন্দনদা বলছেন যে কুণাল ঘোষ কার ঘনিষ্ঠ এবং কোন দলে থেকে কাজ করছেন, এই যে রাজনীতির যে খেলাটা চলছে, যেটা চন্দনদা একেবারে বললেন, এটা একটা সম্পূর্ণ রাজনৈতিক কৌশল হতে পারে, একটা স্ট্র্যাটেজি হতে পারে। কোন সময় চন্দনদা উল্লেখ করছেন, চন্দনদা বলছেন 7 দফার নির্বাচনে এখনো 5 দফা নির্বাচন রাজ্যের বাকি রয়েছে, অর্থাৎ এই 5 দফা ডেফিনেটলি একটা ফ্যাক্টর হতে পারে। অর্থাৎ 42টা আসনের মধ্যে 6টা আসনে লোকসভার নির্বাচন হয়েছে, এখনো বাদ বাকিগুলো বাকি রয়েছে, সেখানে দাঁড়িয়ে কুণালের অবস্থান। খুব সুন্দর ব্যাখ্যা আমি শুনবো।
আপনাদেরকে দেখাই আরেকটা আমাদের প্রতিনিধির সঙ্গে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে কুণাল ঘোষ বলছেন যে এখন দলের কাছে অনেক সম্পদ রয়েছে। কি কি সম্পদ রয়েছে একবার মানবের কাছে যাওয়ার আগে শুনিয়ে নি, মানবের বলতে সুবিধা হবে। দেখুন, কুণাল ঘোষ একজন কর্মী, দল ব্যাপারটা অনেক বড়, দল ব্যাপারটা অনেক সুউচ্চ। সেখানে আমার মতো এরম কিছু কর্মী আসে যায়, বসে যায়, ইস্যু তোলে, ইস্যু হারিয়ে যায়, তাদের কিছু এসে যায় না দলের। একটা সময় যখন ছিল, যখন একটা 2011-র আগে, এখন মানি পাওয়ার, মাসেল পাওয়ার, ম্যান পাওয়ার, গভর্নমেন্টের পাওয়ার সবটা হাতে আছে। ফলে এখন মানে কোন কর্মী বা কোন কে কি কারা বললো না বললো এগুলো খুব ম্যাটার করে না। পার্টি অত্যন্ত শক্তিশালী মজবুত জায়গায় আছে। চন্দনদার কাছ থেকে যে কৌশলী ব্যাপারটা, এই যে মানে পলিটিক্যাল স্ট্র্যাটেজি, আমি এটা শুনবো যে এর পেছনে কি সত্যি কোনো রাজনৈতিক অভিসন্ধি, যদি আমি শব্দটাকে ব্যবহার করি, যে এরকম করে তালে করে ভোটটা 5টা দফা এখনো বাকি রয়েছে, ভোটটা আমি জিতে নেব। একটা দল, রাজনৈতিক দল যখন মানুষের দ্বারা নির্বাচিত কোনো একটা সরকার পরিচালনা করে, যেটা আমার খুব পরিষ্কারভাবে মনে হয়, আপনাদের মতোই তো আমি খুব সাধারণ একজন মানুষ, সেই রাজনৈতিক দলের নীতি আদর্শ এবং সরকারের নীতি আদর্শ মানুষের কাছে স্পষ্ট স্বচ্ছ হওয়াটা উচিত। দলের কিছু গোপন নীতি থাকে যেগুলো মানুষের সামনে আসাটা উচিত নয়, সেটা দল তার নিজের মতো সন্তর্পণে নিজের মধ্যেই রাখে, এটাও স্বাভাবিক। আমার একজন সাধারণ মানুষ হিসেবে মনে হয়, হয়তো আপনাদেরও তাই মনে হবে। আপনারাও চাইবেন যে তৃণমূলের যে দলীয় সিদ্ধান্ত বা সরকারের সিদ্ধান্ত সেগুলো আমরা জানি বা আমাদের হিতার্থে আসুক। বিরোধীরা অনেক অভিযোগ করতে পারে, অনেক অভিযোগ করতে পারে। আজকে চন্দনদার তৃণমূলের নামে অনেক কিছু বললেও আমি ভাববো এটা তার রাজনৈতিক অবস্থান। প্রসেনজিৎ, মানব এরা বলতেই পারে, কিন্তু দলের ভেতরে থাকা কোনো মানুষ তিনি যখন দলের বিরুদ্ধে বলছেন তখন দুটো জায়গা পরিষ্কার হয়। এক, তিনি আত্মগ্লানিতে ভুগেছেন এতদিন দলের মধ্যে থেকে, অথবা তিনি নিজেকে বাঁচাতে চাইছেন, অথবা তিনি কারো সর্বনাশ চাইছেন। কি কুণাল ঘোষ অ্যাকচুয়ালি কি চাইছেন, এটা বড় প্রশ্ন। তবে বাবলা রায় বলে একজনের নাম উঠে এসছে, সকাল থেকে সিএনএ চলেছে আজকে, আতশবাজি উন্নয়ন সমিতির চেয়ারম্যান এই ভদ্রলোক, তার সঙ্গে কথোপকথন, হোয়াটসঅ্যাপ চ্যাট একটা সামনে এসছে, আমি একটু দেখানোর চেষ্টা করি। এই ঘটনার সঙ্গে রিলেটেড বলে আমি দেখাচ্ছি। দেখুন, তুমি নেত্রীকে বলো, দেখ কুণাল কেমন লাগে, আমার নাম বাবলা। দেখুন, আমরা একটু দেখাই। সুদীপ ব্যানার্জি, দাদা দল জালিদের বের না করলে আমি সাংবাদিক সম্মেলন করে আমার 31 লক্ষ সদস্যদের নিয়ে সরে দাঁড়াবো। বাবলা রায় চেয়ারম্যান, সারা বাংলা আতশবাজি উন্নয়ন সমিতি। ইগনোর বাবলা, তুই ফুল স্কেলে 1 জুনের ভোটটা করা। এটা সুদীপ বলছেন, 4 জুন জবাব দেব। কতগুলো ইমোজি, যাতে কান্নার ছবি, তার নিচে তুমি নেত্রীকে বলো আমিও মেল করেছি, আর এক্স চিফ সেক্রেটারি দ্বিবেদীকে বলেছি নেত্রীকে বলবার জন্য। স্মাইলিং ইমোজি দিয়ে সুদীপ বলছেন আচ্ছা বলছি। বেশ, এই বাবলা রায়কে তুমি চেনো, বা মানে এই যে সরিয়ে দাও, মানে কুণালের বিরুদ্ধেই দুজন কথা বলছেন, যেটা আমার যেটুকু মনে হচ্ছে। আমি দেখুন, আমি উনার বক্তব্যে কোনোদিন কাউন্টার দিই না। আপনি আমার অবস্থান জানেন, আমার অবস্থানের পরিবর্তন এখন যে হয়েছে তা নয়, কিন্তু আমি আশা করব উনি যেভাবে আমাকে, আমার পরিবারকে, ব্যক্তিগতভাবে আমাকে যেসব কথা বলেছেন, এগুলো উনার ব্যক্তিগত মত না মমতা ব্যানার্জির স্ক্রিপ্টটা তিনি পাঠ করেছেন, এইটা প্রকাশ্যে আনুন, তারপরে উনার সম্পর্কে বলবো। আর আজকে এমন একটা দিনে তৃণমূলের বিদায়ী মুখপাত্র এ কথাটা বলেছেন, আজকের দিনেই 2রা মে তৃণমূলের মালিক মমতা ব্যানার্জি আমার কাছে 1956 ভোটে হেরে কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী হয়েছেন। বেশ, যদিও এই শুভেন্দু অধিকারীর বক্তব্যের মধ্যে যে অভিযোগগুলো চন্দনদা করলেন তার মানে ছাপ নেই কোনো, বা সেই বিষয়ে বলেন নিত্যগ্লানি না আত্মরক্ষা, নাকি ওই আবার মানবদের কথায় ওয়াশিং মেশিন তত্ত্ব, আর তার মাঝখানেই চন্দনদা একনাথ শিন্ডের কথা তুলে দিলেন। মহারাষ্ট্র প্রসঙ্গ মানুষের স্মৃতিতে আছে। আমি কোনো কিছু নিয়ে ডিটেল এই জায়গায় যাচ্ছি না, কি হতে পারে, কারণ এখন সেটাই সংশয়ের বিষয়।